সকল শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি গল্পকথন কালবৈশাখীর গল্পের আসর। এই গল্পের আসরে আপনারা প্রিয় সাহিত্যিকদের নানান গল্প শুনে আসছেন। গল্পের পেছনের গল্প, সাহিত্যিকদের জীবনের নানা অজানা টুকরো টুকরো ঘটনা জানতে কোন পাঠকের না কৌতূহল হয় বলুন তো। তাই সুখবর সুখবর, গল্পকথন কালবৈশাখী গল্পের আসরের সকল গল্পপ্রেমী বন্ধুদের জন্য আজ থেকে আমরা ধারাবাহিক আকারে পরিবেশন করতে চলেছি প্রাক্তন পত্রিকা সম্পাদক সাগরময় ঘোষের আত্মজীবনীমূলক লেখা সম্পাদকের বৈঠকে। বইটিতে সংকলিত আছে নানান সাহিত্যিকদের কাহিনী। সাগরময় ঘোষ ছিলেন জনপ্রিয় দেশ পত্রিকার সম্পাদক, তাই নানান লেখা সংগ্রহের তাগিদে জনপ্রিয় ও বিখ্যাত সাহিত্যিকদের সংস্পর্শে আসার দৌলতে তাদের অনেক অজানা কাহিনীর সাক্ষী থেকেছেন। আজ শোনাচ্ছি সম্পাদকের বৈঠকের প্রস্তাবনা ও প্রথম পর্ব। আজ ৩৬ বছর ধরে একাদিক্রমে দেশ সাপ্তাহিক সাহিত্য পত্রিকার সঙ্গে আমি যুক্ত আছি। মহাকালের পরিপ্রেক্ষিতে এই সময়টাকে একটা কেন তিনটে যুগ বলেও ধরা যায়। ১৯৪০ সালে আরম্ভ করে এই কাজ, এখন ১৯৭৬ সাল। বর্তমান বিজ্ঞান শাসিত পৃথিবীতে স্থান এবং কালের সংকীর্ণতা ঘটলেও সময়ের কাঁটা যেমন অনাদিকাল থেকে অধুনা পর্যন্ত সেই একই নিয়মে ঘুরে চলেছে, যুগের আঙ্কিক হিসেবটার বেলাতেও তাই। এখনও যখন ১২ মাসে বছর গোনা হয়, ৭ দিনে সপ্তাহ হিসেব করা হয় এবং ৬০ মিনিটে ঘন্টা নির্ধারিত হবার নিয়ম আছে, যুগের বেলাতেই বা সেই পুরনো আইনটা চলবে না কেন? শুনেছি যুগ নাকি আবার বদলায়ও। যুগের অদল বদল আদি যুগ থেকেই হয়তো চালু আছে। যদি সত্যিই তার অদল বদল হয় তো তা এত মন্দ গতিতে যে তার নিরিখ সমসাময়িক ব্যারোমিটারে ধরবার মতো কোনো সূক্ষ্ম যন্ত্র আজও আবিষ্কৃত হয়নি। এই বদল ধরা একদিন হয়তো পড়বে তুলনামূলক ইতিহাসের কেতাবে, তাও বহু যুগ পরে। সুতরাং আমি এখানে আমার যে অভিজ্ঞতার কাহিনী আপনাদের বলবো, তা যুগ বদলের কাহিনী তো নয়ই, যুগের ইতিহাসও নয়। এগুলো নিছক কাহিনী হিসাবে উপাদেয় বলেই বলবো, আর তার কোনো তাত্ত্বিক মূল্য উদ্ঘাটন করার চেষ্টাও যেন কেউ না করেন। তত্ত্ব এক জিনিস আর কাহিনী আর এক জিনিস। তত্ত্ব নিয়ে বচসার অবকাশ থাকে। পণ্ডিতেরা তত্ত্ব নিয়ে বৃহদাকার গ্রন্থ রচনাও করে থাকেন। সে তত্ত্বের টিকাকার ব্যাখ্যাকার যাঁরা, তত্ত্বকণ্টকে তাঁদেরও রাত্রের ঘুম আর দিবসের বিশ্রাম বিঘ্নিত হয় বলে শুনেছি। আমি নিষ্কণ্টক না হলেও নিরুপদ্রব শান্তির পক্ষপাতী। তার উপর নানা মতালম্বী লেখক লেখিকাদের নিয়ে আমার কাজ চালাতে হয়। এই পরিপ্রেক্ষিতে আমি যা লিখব, পাঠকবর্গ তার নিছক কাহিনী বলে ধরে নিলেই আমি খুশি হব, তা সত্যই হোক আর অসত্যই হোক। বিদ্যাসাগর মশাই বর্ণ পরিচয়ে লিখে গেছেন, সদা সত্য কথা কহিবে। আদালতে সাক্ষী দেবার আগে সত্য বই মিথ্যা বলিব না বলে শপথ নেবার রীতি আজও প্রচলিত আছে। স্বাধীন ভারত রাষ্ট্রের প্রতীক ত্রিসিংহ মূর্তির সঙ্গে স্পষ্টাক্ষরে লেখা থাকে সত্যমেব জয়তে। চারিদিকে এত সত্যের ছড়াছড়ির মধ্যে আমি অসত্য কাল্পনিক কাহিনী শোনাবো, এত দুঃসাহস আমার নেই। কিছু খাদ না থাকলে সোনা যেমন উজ্জ্বল হয় না, কিছু ভেজাল না থাকলে আমাদের আজকের সমাজ জীবনে লোকে ২ পয়সা করে খেতে পারতো না। খাঁটি তেল ঘির স্বাদ আজকের দিনে আমরা ভুলেই গেছি। আমি তাই এই যুগকে বলতে চাই ভেজালের যুগ। সুতরাং আমার এই কাহিনীর মধ্যে কিছু ভেজাল যদি থেকে থাকে তো আমি নাচার। দিনলিপি রাখার অভ্যেস আমার কোনো কালেই ছিল না। স্মৃতি ও শ্রুতির ওপর নির্ভর করেই এ কাহিনী রচিত। স্মৃতির পটে কিছু ঘটনা ধরা ছিল, অনেক হারিয়ে গেছে। সেই হারিয়ে যাওয়া
ফাঁকগুলো ভরবার জন্য কিছু ভেজালের আশ্রয় নিতে হয়েছে। এই কাহিনীর পাঠকদের কাছে তাই আমার অনুরোধ, হাঁসের মতো নীড় থেকে ক্ষীরটুকু শুধু বেছে নেবেন, তাহলেই সত্যাসত্যের দ্বন্দ্ব ঘুচে যাবে। আমি যে গল্প বলতে যাচ্ছি তা নিছক গল্পই, বাংলা সাহিত্যের দুই দিকপাল চরিত্রকে নিয়ে। একজন জলধর দা, সম্পাদক জলধর সেন, অপরজন শরৎচন্দ্র। সে গল্প এখন থাক, গল্পের ভূমিকাটি বলে নিই। বর্মন স্ট্রিটে দেশ পত্রিকার দপ্তরটি ছিল একেবারে নিরিবিলি জায়গায়। নিত্য শনিবার সমবয়সী সাহিত্যিক বন্ধুরা সমবেত হতেন। জোড়া দেওয়া টেবিলের ওপর খবরের কাগজ পেতে সেরখানেক মুড়ি ঢেলে নারকেল, বাতাসা, ছোলা, চিনেবাদাম সহযোগে আড্ডা বসত। সে আড্ডায় নিত্য হাজির থাকতেন বিমল মিত্র, সুশীল রায়, নীরেন চক্রবর্তী, প্রভাত দেব সরকার প্রভৃতি। সঙ্গে চলত পত্রিকা দপ্তরের নিত্য অনুপান, চা ও সিগারেট। কথায় কথায় ভারতবর্ষ সম্পাদক জলধরদার প্রসঙ্গ উঠতেই আমার ছাত্র জীবনে তাঁর সঙ্গে প্রথম সাক্ষাতের প্রসঙ্গ উঠল। আমি তখন শান্তিনিকেতনের ছাত্র। সেখানেই পরিচয় হয়েছিল হায়দ্রাবাদবাসী এক শিল্পীর সঙ্গে, নাম সুকুমার দেউস্কর। বিখ্যাত শিল্পী শশী হেসের তিনি বংশধর। ইটালিতে কিছুকাল থেকে সে দেশের তেল রঙে পোর্ট্রেট আঁকার যাবতীয় পদ্ধতিতে তিনি তখন সিদ্ধহস্ত। রবীন্দ্রনাথ যদি বাংলা সাহিত্যে মধ্য গগনের সূর্য, শরৎচন্দ্র নৈশ গগনের একশ্চন্দ্রস্থ মোহন্তী। শরৎচন্দ্রের জয়ন্তী উৎসব ঘটা করে করবার উদ্যোগ চলছে। শিল্পী বন্ধু সুকুমার দা শরৎচন্দ্রের উপন্যাসের ভক্ত পাঠক। এই উপলক্ষে তিনি কাঠের উপর তেল রং দিয়ে শরৎচন্দ্রের একটি জবরদস্ত পোর্ট্রেট এঁকে আমায় বললেন, এই সময় কলকাতার কোনো পত্রিকায় ছবিটা ছেপে দাও। মনে পড়ল ভারতবর্ষের কথা। শরৎচন্দ্র ভারতবর্ষের নিয়মিত লেখক। তাছাড়া সম্পাদক জলধর সেনের তিনি খুবই প্রিয় পাত্র। ছবিখানি হাতে করে সটান চলে এলাম কলকাতায়, একেবারে ভারতবর্ষের অফিসে। এর আগে জলধরদাকে দূর থেকে শুধু চোখে দেখেছি, সাক্ষাৎ পরিচয় ছিল না। একবার রবিবাসরের সভ্যদের রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে আহ্বান করেছিলেন। সেই সময় বহু সাহিত্যিক সমাগম হয়েছিল, জলধরদাও এসেছিলেন। ভারতবর্ষ অফিসে এসে সসংকোচে ভয়ে ভয়ে জলধরদার কামরায় ঢুকলাম। প্রশান্ত মূর্তি জলধরদা অর্ধ নিমিলিত চোখে ইশারায় সামনের চেয়ারটিতে বসতে বলতেই জিজ্ঞাসা করলেন, অভিপ্রায়? শরৎবাবুর একটা রঙিন পোর্ট্রেট এনেছি, একবার যদি দেখেন। খবরের কাগজের ভাঁজ খুলে ছবিটি তার হাতে তুলে দিলাম। ছবিটি হাতে নেওয়া মাত্রই জলধরদার চোখ মুখের সেই প্রশান্ত ভাব নিমেষে অপ্রসন্নতায় ভরে উঠল। দুহাতে ছবির দুটো ধার ধরে একবার চোখের কাছে নিয়ে আসেন, আবার দুই হাত সটান সামনের দিকে প্রসারিত করে দূরদৃষ্টিতে নিরীক্ষণ করেন। ভাবের অভিব্যক্তির আর কোনো পরিবর্তন নেই। তারপরেই ছবিটাকে উল্টো করে ধরে ভ্রুকুঞ্চিত তন্ময়তায় কি যেন একটা খুঁজে বার করবার জন্য উঠে পড়ে লাগলেন। তার দুই হাতের কবজিগত ছবিটা ততক্ষণে আমার উৎকণ্ঠিত মনে পরিণত হয়েছে মুঠোর নিষ্পেষণে কণ্ঠাগত প্রায়। অবশেষে একটা তাচ্ছিল্যের ভাব মুখে এনে ছবিটা টেবিলের ওপর ধপাস করে ফেলে জলধরদা বললেন, না হ্যাঁ, ও আমার কম্য নয়। আসুক হরিদাস, এসব শান্তিনিকেতনী আর্ট ওই বুঝবে ভালো। ক্ষীণ কণ্ঠে সভয়ে আমি বললাম, আজ্ঞে না, এটা শান্তিনিকেতনী আর্ট নয়, কন্টিনেন্টাল আর্ট, একেবারে মডার্ন ইটালিয়ান স্কুল। গর্জন করে উঠলেন জলধরদা, এসব স্কুলের ছেলে ছোকরাদের ছবি তা আমার কাছে এনেছো কেন? মৌচাক শিশু সাথীতে গেলেই তো পারতে। বুঝলাম প্রতিবাদ করা বৃথা। আসুন হরিদাসবাবু, অর্থাৎ গুরুদাস চট্টোপাধ্যায়ের পুত্র হরিদাস চট্টোপাধ্যায়, ভারতবর্ষ পত্রিকার অন্যতম কর্তা। তার কাছেই নিবেদন পেশ করা যাবে।
ততক্ষণে জলধরদা আবার সেই সৌম্য শান্ত মূর্তিতে ফিরে গেছেন। সেই অর্ধনিমীলিত চোখ, নির্বিকার, নিরাসক্ত। চুপচাপ বসেই আছি। আরও কতক্ষণ বসে থাকতে হবে জানি না। আমারও জেদ চেপে গেছে, একটা কিছু না করে আর নড়ছি না। আসুক হরিদাসবাবু। এমন সময় ছড়ি হাতে দীর্ঘাঙ্গী এক প্রৌঢ় ঘরে ঢুকেই বোমা ফাটার মতো চিৎকার করে উঠলেন, এ কি জলধরদা, আপনি বলেছিলেন এ মাসেই আমার গল্পটা ছাপা হবে, কিন্তু পত্রিকায় তো গল্পটা পেলাম না। চেয়ারে এলাইতো দেহটা ততক্ষণে খাড়া করে জলধরদা বললেন, তা আমার কি দোষ, ছাপবার জন্য প্রেসে তো দিয়েছিলাম। প্রেসে দিয়েছিলেন তা তো আমিও জানি, তবে ছাপা হলো না কেন? গল্পের কোথাও অশ্লীলতা কিছুই তো ছিল না। তা ছিল না, তবে সে জায়গায় একগাদা ফুটকি বসিয়েছ, প্রেসে অত ফুটকি নেই। হরিদাসকে বলে ফাউন্ড্রিতে এক পো ফুটকির অর্ডার দেওয়া হয়েছে, এলেই ছাপা হবে। শ্বেত শ্বশ্রুমণ্ডিত জলধরদার মুখাবয়বে আবার সেই তুষ্ণী ভাব, নির্বিকার, নিরাসক্ত। আগন্তুক ভদ্রলোক এই কথার সঙ্গে সঙ্গে যেন ঝিম মেরে গেলেন। কোথায় গেল সেই দাপট, কোথায় সেই আস্ফালন? হতাশ করুণ কণ্ঠে তিনি বললেন, ফুটকিগুলো কেটে দিলেই তো পারতেন। জলধরদা সমাধিস্থ অবস্থাতেই বিড়বিড় করে বললেন, তোমাদের এই ফুটকি রহস্যের আজও আমি কোনো হদিশ করতে পারলাম না। ওই ফুটকির মধ্যে কী যে অকথিত কথা থাকে তা তুমিই জানো, আর জানে তোমার পাঠকরা। প্রিন্টার এসে গোল বাঁধায়, বলে ফুটকি নেই, ফুটকি চাই। আমার এই গল্পে এখানেই বাধা পড়ে গেল। আড্ডার বেরসিক বন্ধু প্রভাত আর অপেক্ষা করতে না পেরে বলে বসলেন, এ নিশ্চয়ই সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। উত্তর দেবার আগেই সমস্বরে আর সবাই তাকে থামিয়ে দিয়ে বলল, আরে মশাই, এ যে সৌরীন মুখুজ্জে, সে কি আর বলে দিতে হবে? বলে যান, তারপর কি হলো? আমি দেখলাম প্রতিবাদ করা বৃথা। তাছাড়া আমার গল্প তো সেই লেখককে নিয়ে নয়, আমার গল্পের নায়ক সেই ছবি, তাও আবার শরৎচন্দ্রের। শরৎচন্দ্রের সেই অয়েল কালার পোর্ট্রেটের কি দশা অথবা দুর্দশাই হলো, সে কথাই বলছি। টেবিলের উপর পড়ে থাকা শরৎচন্দ্রের উপর ফুটকি সাহিত্যিকের ততক্ষণে নজর পড়েছে। মুহূর্তের মধ্যে ছবিটা টেনে নিয়ে বিস্ময় বিস্ফারিত চোখে প্রশ্ন করলেন, ই কি জলধরদা, শেষে কি বুড়ো বয়সে চরিত্তির খোয়াবেন? এসব উগ্র আধুনিক আর্ট আপনার টেবিলে? না হে, ওটা শরৎচন্দ্র, এই ছোকরা এনেছে ছাপবার জন্য। আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝে উঠতে পারলাম না। সোজা করে ধরলে মনে হয় আকাশের সাদা মেঘ, উল্টো করে ধরলে আমাদের মেছুয়া বাজারের পাকা দাড়িওয়ালা বুড়ো কলিমুদ্দি দপ্তরির চেহারাটা ভেসে ওঠে। শরৎচন্দ্র যে এর মধ্যে কোথায় লুকিয়ে আছেন খুঁজে পেলাম না। তাছাড়া বুড়ো হয়েছি, চোখের দৃষ্টিও কমে এসেছে। বলা বাহুল্য, শরৎচন্দ্রের সাদা চুল এ ছবির অনেকখানি জায়গা জুড়ে ছিল। এরপরে আর আমার পক্ষে অপেক্ষা করা সমীচীন নয়। যদিও এই ছবির প্রসঙ্গে দুই সাহিত্যিকের মন্তব্যে কৌতুক বোধ করছিলাম, এবং এই রঙ্গমঞ্চে হরিদাসবাবুর আবির্ভাব হলে আরও কিছু নতুন মন্তব্য শোনাতে পারতাম, কিন্তু আর অপেক্ষা করা যায় না। এদিকে বেলা তখন 12টা পার, স্নান খাওয়া কিছুই হয়নি। বিকেল 4টের গাড়িতে আবার আমায় শান্তিনিকেতনে ফিরে যেতে হবে। সন্তর্পণে ছবিটা প্রবীণ সাহিত্যিকের হাত থেকে উদ্ধার করে খবরের কাগজ দিয়ে মুড়তে মুড়তে আর অধিককাল অপেক্ষা করার অসুবিধার কথা জানিয়ে বিদায় চাইলাম। নিমেষে জলধরদার করুণাঘন দৃষ্টি আমার উপর নিবদ্ধ হলো। সহানুভূতি মাখা কণ্ঠে বললেন, সে কি, সেই ভোরে রওনা হয়ে স্টেশন থেকে সোজা এসেছো, কই সে কথা এতক্ষণ বলনি কেন? কথা বলতে বলতে ব্যস্ত সমস্ত হয়ে কোটের এ পকেট ও পকেট হাতড়ে একটা আধুলি টেনে বার করেই বেয়ারাকে হাঁক দিলেন, যা দৌড়ে যা, কচুরি আর ভালো ভালো সন্দেশ নিয়ে আয়। অতি কষ্টে নানা অজুহাত দেখিয়ে জলধরদাকে নিবৃত্ত করলাম। বুঝলাম অস্নাত অভুক্ত হতাশ চেহারাটা ওকে ব্যথা দিয়েছে।
ছবিটা বগল দাবা করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই জলধরদা অনুনয়ের সুরে বললেন, কিছু খেয়ে দে হরিদাসের জন্য আর একটু অপেক্ষা করে গেলে হতো না? ও আজকালকার ছেলে, ছবিটা ওর হয়তো পছন্দ হতো। ইতিমধ্যে আগন্তুক সাহিত্যিক আমাকে ইশারায় কাছে ডেকে ফিসফিস করে বললেন, তুমি তো শান্তিনিকেতনের ছেলে, জলধরদার ইচ্ছে রূপবাবুর নাম করে রামানন্দ চাটুর্যকে ধরে ছবিটি প্রবাসীতে ছেপে দাও, তবেই রগড় জমবে। হুঙ্কার দিয়ে উঠলেন জলধরদা, বয়স হয়েছে, আক্কেল হলো না? রসিকতারও তো একটা স্থানকাল পাত্র আছে। জলধরদার গর্জন শুনতে শুনতে আমি ততক্ষণে রাস্তায় নেমে পড়েছি। আমার কথা শেষ হতেই একজন প্রশ্ন করলেন, ছবিটা কি শেষ পর্যন্ত আর ছাপাই হয়নি? হয়েছিল বাতায়ন পত্রিকায় শরৎচন্দ্রের মৃত্যুর পর। ছবিটা তারিফও পেয়েছিল খুব। গল্প বলতে বলতে কখন যে টেবিলের মুড়ি নারকোল সাবার হয়ে গেছে টেরও পাইনি। আক্ষেপ জানিয়ে বললাম, জলধরদার কচুরি সন্দেশ খাওয়া হলো না, আর সেই গল্প বলতে গিয়ে মুড়ি নারকেল থেকেও বঞ্চিত হলাম। ফল হলো, আড্ডাধারী বন্ধুদের মধ্যে বিমল মিত্র সঙ্গে সঙ্গে আর এক দফা মুড়ি তেলেভাজা তৎসহ আর এক প্রস্থ চায়ের জন্য বেয়ারার হাতে টাকা দিয়েই প্রশ্ন করলেন, আচ্ছা, জলধরদা যে কানে খুবই কম শুনতেন সে কথা তো আপনি বললেন না? অবাক হয়ে বললাম, কই, আমি তো তার কোনো পরিচয় পাইনি। বিমলবাবু মৃদু হেসে বললেন, এখন বুঝতে পারছি, লোক বিশেষে তিনি কানে কম শুনতেন, সেটাই ছিল তার ট্যাকটিক্স। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই এ কথা বলছি। সবাই উৎসুক হয়ে উঠলাম আরেকটি গল্পের গন্ধ পেয়ে। বিমলবাবু বললেন, আমি তখন আশুতোষ কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। কলেজ ম্যাগাজিনে একটা গল্প লিখে সুনাম হয়েছে। ক্লাসের বন্ধুরা উৎসাহ দিয়ে বললে, নামকরা কাগজে তুই লেখ, নিশ্চয়ই ছাপা হবে। একদিন কলেজের পর সাইকেলটা নিয়ে সোজা গেলাম ভারতবর্ষ অফিসে জলধরদার কাছে। একটি গল্প দিয়েই চলে এলাম। 1 মাস যায়, 2 মাস যায়, তৃতীয় মাসও গেল, গল্পের আর কোনো পাত্তা নেই। চতুর্থ মাসে আবার সাইকেল করে ভারতবর্ষ অফিসে। জলধরদার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, 4 মাস আগে একটা গল্প দিয়েছিলাম, সেটা কি আপনার মনোনীত হয়নি? জলধরদা টেবিলের উপর ঝুঁকে পড়ে কানের পিঠে হাত রেখে বললেন, কি বললেন? শরীর সঙ্গমে এসে পড়েছি, এখন মহাসমুদ্রে বিলীন হলেই হয়। বুঝলাম আমার প্রশ্ন শুনতে পাননি, তাই আর একটু গলা চড়িয়ে আমার লেখার কুশল প্রশ্ন করলাম। লেখা লেখা টেখা সব এখন বন্ধ, বয়স হয়েছে, চোখের দৃষ্টিও ক্ষীণ, নতুন লেখায় আর হাত দিতে পারছি না। বিমলবাবু বললেন, আপনারাই বলুন, এরপর গল্প সম্বন্ধে আর কি প্রশ্ন করা চলে? নতুন লেখকদের প্রতিষ্ঠা লাভের একমাত্র চাবিকাঠি সহিষ্ণুতা। আমিও তাই আর তৃতীয়বার ট্রাই না করে নমস্কার জানিয়ে বিদায় হলাম। পরের মাসেই দেখি গল্পটি ছাপা হয়েছে। সবাই সমস্বরে হেসে উঠলাম। জলধরদার ট্যাকটিক্সের বলিহারি। নতুন লেখকদের কেন গল্প অমনোনীত করেছেন এই প্রশ্নবাণ থেকে রেহাই পাবার এক মোক্ষম উপায়। মুড়ি তেলেভাজা এসে গেছে, আমি সর্বাগ্রে সক্রিয় হয়ে সৎকারে লেগে গেলাম। জোড়া টেবিলের পূর্ব প্রান্তে এতক্ষণ যে সাহিত্যিক বন্ধুটি নীরবে বসে এইসব খোশ গল্প শুনে যাচ্ছিলেন, তিনি একজন কবি, বয়সে আমাদের মধ্যে তরুণতম। তার নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এবার তিনি মুখ খুললেন। শুধু জলধরদাকে এই ট্যাকটিক্সের জন্য দোষ দিলে চলবে কেন? এরকম ট্যাকটিক্স আরও একজন সম্পাদককে এবং হালফিলের সম্পাদককে আমি নিতে দেখেছি। সবিস্ময়ে আমরা সবাই জিজ্ঞাসু দৃষ্টি মেলে নীরেনের দিকে তাকালাম। অর্থাৎ কে তিনি? নীরেন বললে, বেশি দিনের কথা নয়, তখন আমি 2-1টা কবিতা লিখলেও ছোট গল্পই বেশি লিখতাম। কোনো একটি জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকার সম্পাদকের দপ্তরে একটি গল্প পাঠিয়ে 2 মাস বাদে সম্পাদকের অফিসে খোঁজ নিতে গিয়েছি। সেই আমার প্রথম সম্পাদকের কাছে যাওয়া।
তাই দুরু দুরু বক্ষে গল্পের কথা জিজ্ঞাসা করতেই তিনি টেবিলের ওপরে কাগজের ঠোঙায় রাখা এক গাদা পানের মধ্যে থেকে দুটি পান মুখে পুরলেন। পকেট থেকে জর্দার কৌটো বার করে এক খাবলা মুখে ফেলে সেই যে ধ্যানস্থ হয়ে জাবর কাটতে লাগলেন, আর স্পিকটি নট। আবার জিজ্ঞেস করলাম, আমার 2 মাস আগের দেওয়া গল্পটা? ধ্যানী বুদ্ধের মতো দক্ষিণ হস্ত তুলে বরাভয়ের মুদ্রা দেখিয়েই আবার তিনি গাল ভর্তি পান জর্দার রস উপভোগে মগ্ন হলেন। আবার প্রশ্ন, আবার সেই হস্ত প্রসারণ। ট্রামের মান্থলি টিকিট দেখালে কন্ডাক্টর যেমন হাত তুলে আশীর্বাদের মুদ্রা দেখিয়ে জানায় ঠিক হ্যাঁ, এও তেমনি। ততক্ষণে আমার মেজাজ তিরিক্ষি, আমারও জেদ চেপে গেল। একটা কিছু উত্তর না নিয়ে ছাড়ছি নে। আবার বললাম, গল্পটার কি করলেন বলুন। এবারে সম্পাদক মহাশয়ের ধ্যান ভাঙল। বুঝলেন, এ ছোকরা সহজে নড়বার পাত্র নয়। অগত্যা চেয়ার ছেড়ে উঠলেন, বারান্দায় গেলেন, পানের পিক ফেললেন, ঘরে এসে খানিকটা জল খেয়ে বললেন, পিক সেই ফেলালেনি, সবে 2 মাস হয়েছে, আরও 1 মাস যাক, তখন জানতে পারবেন। বিনা বাক্য ব্যয়ে চলে এলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি সেই পত্রিকা অফিসের পিয়ন বাড়ির দরজায়, হাতে একটা খাম। আমার সেই গল্প আর তার সঙ্গে সম্পাদকের এক দীর্ঘ পত্র। আমাদের মধ্যে একজন বললেন, সেই ছাপানো চিঠি তো, যাতে লেখা থাকে রচনাটি অমনোনীত হওয়ায় দুঃখের সহিত ফেরত পাঠাইতে হইল। আশা করি ভবিষ্যতে আপনার সহানুভূতি হইতে বঞ্চিত হইব না, ইত্যাদি ইত্যাদি। কবিবন্ধু নীরেন বললে, ঠিক তা নয়, তবে তার কাছাকাছি। সম্পাদকের স্বহস্ত লিখিত সেই চিঠির মোদ্দা কথাটা হচ্ছে, গল্প লেখা কস্মিনকালেও আমার দ্বারা হবে না। কবিতাতেই নাকি আমার স্বাভাবিক স্ফূর্তি, তাই কবিতাই যেন আমি লিখি। তারপর আর কোনোদিন গল্প লিখি না। গল্প শুরু করেছিলাম শরৎচন্দ্র ও জলধরদাকে নিয়ে, কিন্তু প্রস্তাবনা করতে গিয়ে কথায় কথায় কোথায় এসে পড়েছি। গল্পটা শুনেছিলাম সেদিনের আড্ডাতেই আমাদের কথা সাহিত্য বন্ধু বিমল মিত্রের মুখে। শরৎচন্দ্র একবার জলধরদাকে কীরকম জব্দ করেছিলেন, সে কথা পরে হবে। শনিবারের বৈকালিক বৈঠক সেদিন বেশ জমজমাট। খোশ গল্পের যাবতীয় ইন্ধন উপস্থিত। শুধু উন্মুখ হয়ে অপেক্ষা করছি আমাদের এই আড্ডার প্রধান গাল্পিক সেই কথা সাহিত্যিক বন্ধুটির, যিনি শরৎচন্দ্র ও জলধরদার কাহিনী আমাদের শোনাবেন বলে সুরসুরি দিয়ে রেখেছিলেন। এমন সময় শালপাতা মোড়া একটা ঠোঙা হাতে বিমলবাবু এসে উপস্থিত। সবাই বিস্মিত, ঠোঙায় আবার কি এলো? বিমলবাবু বললেন, বড়বাজারের মোড়ে নেমেই দেখি ফুটপাতের ধারে অয়েল কেক, একেবারে গরমা গরম। আড্ডার গল্পের সঙ্গে ভালো জমবে ভেবেই এক ঠোঙা নিয়ে এলাম। অয়েল কেক, সে আবার কি? ও সাহেবি ভাষায় বললাম বলে বুঝি অবাক হচ্ছেন? আমাদের আদি ও অকৃত্রিম তেলে ভাজা। এবার বুঝলেন তো? রাস্তার ধারে তোলা উনুনে ভাজছিল। আর জানেন তো, যত ধুলো পড়বে ততই তার আস্বাদ আর ততই তার রঙের খোলতাই। আড্ডার আরেক বন্ধু সুশীল রায়, যিনি রম্য রচনায়, গল্প উপন্যাসে, কাব্য কবিতায় সব্যসাচী, অর্থাৎ যিনি সাহিত্যের বাজারে জ্যাক অফ অল ট্রেডস। তিনি যেমন শীর্ণ দেহ, তেমনি পেটরোগা। কথাবার্তায় শ্লেষ তাঁর থাকবেই, কিন্তু আড্ডায় রসের যোগান দিতে তিনি অদ্বিতীয়। তিনি বললেন, আপনারা না অয়েল কেক দেখেই বুঝতে পারছি যে আপনার লেখা গল্প কেন পাঠকরা হুমড়ি খেয়ে পড়ে। তার মানে অর্থটা পরিষ্কার হোক। প্রভাত দেব সরকার প্রশ্ন তুলল। অর্থ অর্থ তো পরিষ্কার। অয়েল কেক বলে যেমন তেলে ভাজা আমাদের দেখালেন, তেমনি ইংরেজি সাহিত্যিকদের টেকনিক অবলম্বন করে দেশি মাল ছাড়তে ইনি ওস্তাদ। পাঠকরা ফলাফল বিবেচনা না করেই গরম গরম খেলো বটে, পরে বদহজম অথবা চোঁয়া ঢেকুরের জ্বালায় অস্থির। আপনারাও এখনই খেয়ে তার ফল ভোগ করবেন। বিমলবাবুও ছাড়বার পাত্র নন। বললেন, ছেলেবেলায় তেলে ভাজা কে না খেয়েছে? আমি, আপনি সবাই খেয়েছি।
আজ না হয় আপনাদের অরুচি, কিন্তু খাবার লোকের কি অভাব আছে? তাছাড়া আপনি তো একাধারে রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ সবই খাওয়াচ্ছেন, তাতে ছানা কোথায়? সবই তো সুজির ডেলা আর চালের গুঁড়ো, তাও আবার ভেজাল ঘিয়ে ভাজা আর ভেলি গুড়ে জাল দেওয়া। কোথায় গল্প শুনবো তা নয়, গল্পের গরুকে শুলে চড়াবার উপক্রম। কি দরকার ছিল অর্থ জানবার? অর্থই যত অনর্থের মূল। দেখতে দেখতে আড্ডা একেবারে হাফ আখড়াইয়ে পরিণত হলো। নিরুপায় হয়ে একখানা তেলে ভাজা ঠোঙা থেকে বার করে মুখে পুরে তারিফ করে তাড়িয়ে তাড়িয়ে খেয়ে চলেছি। ততক্ষণে আমার দেখা দেখি অন্যরাও ঠোঙার শালপাতার সেলাই খুলে তেলে ভাজায় তদ্গত প্রাণ হয়ে উঠেছেন। খেলেন না শুধু তাঁরা দুজন, যিনি এনেছিলেন এবং যিনি তেলে ভাজা তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে আবহাওয়া থমথমে করে তুলেছিলেন। কিন্তু সেই আবহাওয়াকে হালকা রসিকতায় সরগরম করে তুলতেও তার জুড়ি মেলে না। নীরেনের দিকে তাকিয়ে তিনি বললেন, আপনি সেদিন সেই পানখোর সম্পাদকের যে ঘটনা বললেন, তাতে বুঝতে পারছি আমাদের আড্ডার কবি বন্ধুটির কত বড় সর্বনাশ তিনি করেছেন। সর্বনাশ? কি করে? সর্বনাশ ছাড়া আর কি। গল্প লিখতে লিখতে উপন্যাস লেখা, তারপর পত্রিকায় একবার ছেপে দিতে পারলে প্রকাশক হাজির, সঙ্গে সঙ্গে দুটো পয়সার মুখদর্শন। কিন্তু তাকে কবি বানিয়ে দিয়ে তার ভবিষ্যৎটা তো দিলেন শেষ করে। আমাদের এই আড্ডার আরেকজন হচ্ছেন গল্প লেখক নরেন্দ্রনাথ মিত্র। অবৈধ প্রেমের গল্প লিখে সম্প্রতি নাম করেছেন। তিনি একটু গম্ভীরভাবেই বললেন, আমি কিন্তু ভুলটা সময়েই সংশোধন করে নিয়েছি। কবিতা লিখেই আমার সাহিত্য জীবনের প্রথম সূত্রপাত। দেখলাম ওতে নাম হয় না, ইনাম তো দূরের কথা। এবারে আমাদের বিমল মিত্র মুখ খুললেন। কারণটা কি জানেন? আমাদের দেশে এমন একটিও তরুণ নেই যে প্রেমে পড়েনি, কবিতা লেখেনি আর স্নানের ঘরে ঢুকে গান গায়নি। এই তিনটের কোনো একটা যার জীবনে ঘটেনি সে বাঙালি নয়। আমি বললাম, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটুকু অন্তত বলতে পারি যে আজকের বাংলাদেশে কবিতার পাঠকের চেয়ে কবিতার লেখকের সংখ্যা 3 গুণ বেশি। এই দপ্তরে প্রতিদিন কবিতা আসে 30 কি 40টা, ছাপা হয় সপ্তাহে 2টো কি 3টে। কিন্তু পাঠকদের মধ্যে তো কোনো বিক্ষোভ দেখি না, তারা তো আওয়াজ তোলে না। কবিতা আরও ছাপতে হবে। এদিকে আধুনিক কবিরা কিন্তু হিন্দি কবিদের মুশায়রার অনুকরণে দিকে দিকে কবিতা মেলা আয়োজন করছেন। চৌরঙ্গির উপর ট্রামের গুমটির সামনে প্যাকিং বক্সের উপর দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করছেন, এমনকি শোভাযাত্রা করে ধ্বনি তুলছেন, কবিতা পড়ুন, আরও কবিতা পড়ুন। কিন্তু কাকস্য, ভুবি ভোলবার নয়। আড্ডার কবি বন্ধু নীরেন এতক্ষণ নীরবে আমাদের আলোচনা শুনছিল। এবারে প্রতিবাদ করে বলে উঠল, গল্প উপন্যাসের মতো কবিতার পাঠক আমাদের দেশে অনেক কম, একথা মানি, কিন্তু পাঠক একেবারে নেই তা ঠিক নয়। রবীন্দ্র অনুসারী প্রবীণ কবিদের পাঠকদের কথা আমি অবশ্য বলতে পারি না, কারণ তারা রবীন্দ্রনাথকে ব্যর্থ অনুসরণ করে মানসী পর্যন্তই এগিয়েছিলেন। তারপর সেই যে থেমেছেন সেখানেই ঘুরপাক খেয়ে চলেছেন উপগ্রহের মতো, আর অগ্রসর হতে পারেননি। সুতরাং তাঁদের পাঠক কে এবং তাঁরা আজও বেঁচে আছেন কি না জানি না, কিন্তু আমি অন্তত এটুকু হলপ করে বলতে পারি আমার পাঠক আছে, এবং তা আছে বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বার্ষিক শ্রেণীর ছাত্রদের মধ্যে। তারা নূতন মন, নূতন দৃষ্টিভঙ্গি নিয়ে আজকের দিনে এগিয়ে আসছে। হোক না তারা সংখ্যায় মুষ্টিমেয়, তবু তারাই আমার পাঠক। নীরেন থামল। থামবার আগে শেষের কথাটা একটু জোরের সঙ্গেই বলে থামল। সেদিনের আড্ডার সুর যেন কেটে গেল। গল্প বলা বা শোনার মেজাজ কারোরই যেন আর নেই। এদিকে শীতের সন্ধ্যা ঘনিয়ে এসেছে। অফিসের যে অঞ্চলটায় আমাদের আড্ডা বসে তার আশেপাশের ঘরের লোকজন ছুটি হয়ে যাওয়ায় ঝাঁপ বন্ধ করে চলে গেছেন। গল্প আর জমবে না মনে করে সবারই কেমন যেন উঠি উঠি ভাব। দু একজন কাজের আছিলায় উঠেও গেলেন।
অগত্যা সেদিনের আসর সেখানেই ভঙ্গ হলো। গল্পকথন কালবৈশাখীর আসরের আজকের পর্বটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। বিভিন্ন কবি সাহিত্যিকদের নিয়ে লেখা সম্পাদকের বৈঠকের দ্বিতীয় পর্ব অন্য আর একদিন নিয়ে আসবো।